ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমপ্রুভ এডুকেশন। আজকে আমরা শুরু করব ভৌত বিজ্ঞান ক্লাস 10 এর। তো প্রধানত এই ভিডিওগুলো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টসদের জন্য যারা 2027 মাধ্যমিক দেবে। প্রথমে বলে রাখি, এই যে আগের একটা ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে ম্যাথামেটিক্সের উপর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখান থেকে ফার্স্ট সামেটিভে প্রায় 7 নাম্বার আসতে পারে। তো অবশ্যই সেগুলো আগে দেখে নেবে ভিডিওগুলো। এর পরবর্তীতে লাইফ সায়েন্স এবং বিভিন্ন পুরো আমরা সায়েন্সের সব সাবজেক্ট এর প্রত্যেকটা বিষয় আমরা এইভাবে করব। আজকে চ্যাপ্টারটা একটু অন্যরকম, পরিবেশের জন্য ভাবনা। এটা ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার। অনেকে এই অধ্যায়টা একটু ইগনোর করে, বাট আমি বলবো এখানে বেশ কিছু সাজেস্টিভ প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলেই কিন্তু চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এটাকে স্কিপ না করে এই ভিডিওটা দেখো এবং প্রয়োজনীয় নোটসপত্র এবং ইম্পর্টেন্স যে কোয়েশ্চেন সেগুলোর অ্যান্সার পর্যন্ত আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখানকার যে নোটস সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং আমি ভেবেছি যে এই অধ্যায়টার জন্য আমি আলাদা করে একটা এমসিকিউ বা শর্ট কোশ্চেন একটা ভিডিও আনবো পরবর্তীতে। তো দেখা যাক কি হয়। আর বলে রাখি যে এই সমস্ত নোটসগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে বা আমাদের কমিউনিটি পোস্টে পেয়ে যাবে। তো আর বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, এখানে মূলত 3টে সাব টপিক রয়েছে। প্রথম সাব টপিকটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের গঠন। তো বায়ুমণ্ডলের গঠন, তো আমি একটু স্লাইডটা ওপেন করে নিই। স্লাইডটা যদি ওপেন করে নিই আমি, বেশ দেখো, আমরা যদি লিখি বায়ুমণ্ডল, আমরা বায়ুমণ্ডল বলতে কি কি বুঝি? বায়ুমণ্ডল, আমরা জানি মণ্ডল কথার অর্থই হচ্ছে আমাদের হচ্ছে মণ্ডল কথার অর্থ হচ্ছে অঞ্চল। অঞ্চল অঞ্চল এবং বায়ু কথার অর্থ হচ্ছে যেখানে বায়ু রয়েছে, অর্থাৎ এয়ার। তাহলে বায়ুমণ্ডলের অর্থ হচ্ছে আমরা যেখানে অবস্থান করছি সেটাকে বায়ুমণ্ডল বলে। কিন্তু সায়েন্টিফিকলি তো এভাবে বলা যায় না। সায়েন্টিফিকলি একটা নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। তো সেই সংজ্ঞাটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে বলয়াকারে বিস্তৃত কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত যে গ্যাসীয় আবরণ আছে তাকে বায়ুমণ্ডল বলে। ব্যাপারটা কি না, আমাদের তো এইভাবে পৃথিবী, আমরা তো এইভাবে পৃথিবী আঁকতে পারি, এইভাবে পৃথিবী আঁকতে পারি, আমি জাস্ট ধরে নিলাম। তো পৃথিবী ভূপৃষ্ঠের উপরিভাগ মানে এই জায়গাটা থেকে বলয়াকারে বিস্তৃত কয়েক হাজার কিলোমিটার, বলয়াকারে মানে গোল হবে, কয়েক হাজার কিলোমিটার, মানে এই যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটা কয়েক হাজার কিলোমিটার। যে গ্যাসীয় আবরণ, এখানে কিন্তু গ্যাস রয়েছে, বিভিন্ন গ্যাস। এইবার এই যে তোমাদের গ্যাসগুলো রয়েছে এগুলোকে বেশ কিছু ভাগে ভাগ করা হয়, এবং প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা নাম আছে, এবং তাদের বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু রয়েছে। আমি যেমন বলে দিচ্ছি: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডলে যেটা একদম গায়ে থাকে সেটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার, তারপরে যেটা থাকে সেটাকে বলে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে যেটা থাকে সেটাকে বলে মেসোস্ফিয়ার, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এবং এই বেশ কিছু ইম্পর্টেন্স বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটা স্তরে। আমি হয়তো পাঁচটা স্তর আছে, আমি 7 থেকে 8টা বৈশিষ্ট্য বলবো বা লাইন বলবো। মাধ্যমিকে তোমরা মিলিয়ে নেবে এই 7টা লাইন থেকে 2টো কি একটা প্রশ্ন এসেছে। আমি 100% কনফিডেন্ট হয়ে বলতে পারি এই 7টা লাইন যেটা বলবো সেখান থেকে প্রশ্ন আসবেই। তার আগে বলে নিই যে এই যে স্তরগুলো বললাম এটার জন্য আমি একটা ভালো ছবি এনেছি আমি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। ছবিটা দেখো,
একদম এটা পৃথিবী, এটাকে আমরা যদি পৃথিবী বলি, আচ্ছা এটা পৃথিবী, পৃথিবীর একদম উপরের যে স্তর সেটাকে আমরা বললাম ট্রপোস্ফিয়ার, তারপরে যে স্তর সেটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে যে স্তর সেটাকে বলা হয় মেসোস্ফিয়ার, তারপরে স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার, তারপরে স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। আচ্ছা, আরও একটা স্তর রয়েছে যেটা উল্লেখ করলেও হবে না করলেও হবে, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এটা আমি যদি বাদও দিই তাহলে আমাদের মেনলি 5টা স্তর রয়েছে, এই 5টা স্তর রয়েছে। আচ্ছা দেখো 0 থেকে 18, 0 থেকে 18 লেখা আছে, ছোট্ট করে লেখা আছে 0 থেকে 18 সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, 18 থেকে 50 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, 50 থেকে 80 হচ্ছে মেসোস্ফিয়ার, এবং 80 থেকে 600 হচ্ছে থার্মোস্ফিয়ার, এবং 600 থেকে 1500 হচ্ছে এক্সোস্ফিয়ার। এইবার আমি যে বৈশিষ্ট্যগুলো বলবো তার আগে বলে রাখি যে আমরা তো পড়লাম প্রথমে যে ট্রপোস্ফিয়ারের এগুলো কিন্তু সবগুলো গ্যাসীয়, একটু আগে বললাম। তো এখানে বেশ ইম্পর্টেন্ট কিছু উপাদান নিশ্চয়ই রয়েছে, গ্যাসীয় যেহেতু গ্যাস রয়েছে, কী কী রয়েছে? ট্রপোস্ফিয়ার মানে আমরা যেটা থাকি, H2 থাকবে, আমরা H2 নিই, H2 থাকবে। স্যার O2 থাকবে? হ্যাঁ O2 থাকবে। কার্বন ডাইঅক্সাইড থাকবে, অনেক পোড়ানো হচ্ছে তাহলে কার্বন ডাইঅক্সাইড থাকলো। স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকবে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকবে O3 থাকে। O3 জিনিসটা কি? এইটা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে O3। কারণ O3 থেকে একটা 3 নাম্বার বা 2 নাম্বার প্রশ্ন আসবেই। O3 কে বলা হয় ওজোন, অর্থাৎ 1 মোল ওজোন অণু এবং 1 মোল ওজোন পরমাণু নিয়ে গঠিত O3। এটা কীভাবে তৈরি হয় আমি এই ক্লাসেই বলে দেবো, সমস্ত কিছু এই ক্লাসে আলোচনা হবে। তার আগে বলে রাখি তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকলো O3 এবং একটা স্তরও থাকে, এবং সামান্য পরিমাণ N2 এবং O2 থাকে, সামান্য পরিমাণ N2 O2 থাকে, সামান্য পরিমাণ N2 O2 থাকে। মেসোস্ফিয়ারের ক্ষেত্রে কি থাকে না, এখানে কিন্তু N2O2 থাকেও এর সাথে সাথে O2 প্লাস অর্থাৎ আয়ন থাকছে, এবং NO প্লাস থাকে, ওকে। আর থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে কি থাকে? থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে O মাইনাস থাকে এবং NO প্লাস থাকে, এবং লাস্ট এক্সোস্ফিয়ারের ক্ষেত্রে প্রথমত এই হিলিয়াম থাকে, H2 থাকে, হিলিয়াম থাকে। তাহলে দেখো এখানে কিন্তু হিলিয়াম থাকে, তাহলে এই কোডটা একটু মনে রাখতে হবে, অবশ্যই এই কোডটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, তো এই কোডটাকে একটু মনে রাখার জন্য এবারে কাজ করি, একটু ছোট্ট করে দিই জায়গাটাকে, জিনিসটাকে ছোট্ট করে দিই। ঠিক আছে, ওকে শুরু করে যাচ্ছি না, যাই হোক তাহলে এইটুকু বোঝা গেল। এইবার আমরা এখানে বেশ কিছু তাপমাত্রা লিখব, কালারটা আমি চেঞ্জ করে নিলাম, হোয়াইট করে, কালারটা চেঞ্জ করে নিলাম হোয়াইট করে, বেশ। আচ্ছা এখানে আমি একটা নাম্বারিং করে দিচ্ছি, একটু আমি নাম্বারিং করে নিচ্ছি। এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, ওকে। তাহলে 1 2 3 4 5। এবার এই 1 2 3 4 5-এ কি তাপমাত্রা থাকে এটাও কিন্তু জানতে হবে। তো প্রথমে আমি তাপমাত্রা লিখে নিচ্ছি। আচ্ছা প্রথমে 1 2 3 4 এবং 5, 4টা একটু দেখতে খারাপ লাগছে।
নাম্বার যেটা থাকে, 1 নাম্বার অর্থাৎ ট্রপোস্ফিয়ার, এর তাপমাত্রা মানে আমরা যেখানে থাকি কত তাপমাত্রা থাকে, মোটামুটি 20 থাকে, কখনো 37 থাকে, কখনো অতি ঠান্ডা বলে 12 থাকে, কখনো আবার 10 হয়ে যায়। তো একটা মিনিমাম যদি নেওয়া যায় অ্যাভারেজ, সেটা হচ্ছে 15 থেকে 8 উপরে গেলে কত হয়, -56। তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, -56 থেকে -2, অর্থাৎ এটা বাড়ছে, কিন্তু -56 থেকে -2 মানে বাড়ছে। মেসোস্ফিয়ার থাকে -2 থেকে -92, এবং থার্মোস্ফিয়ারে প্রচণ্ড বেড়ে যায়, থার্মোস্ফিয়ারে প্রায় -92 থেকে -1200 হয়ে যায়। মাইনাস থেকে পজিটিভ তো হলেই বিশাল পজিটিভ, মানে 1200 মানে বিশাল। আর এক্সোস্ফিয়ারে 1200 থেকেও বেশি, 1200 থেকেও বেশি, প্রায় 1500 পর্যন্ত চলে যায়, প্রায় 1500 পর্যন্ত চলে যায়, অলমোস্ট 1500 পর্যন্ত চলে যায়। তাহলে এই হচ্ছে বায়ুমণ্ডলের গঠন। বায়ুমণ্ডলের গঠনের আমি আরেকবার করে খুব সংক্ষেপে বলে দিচ্ছি জিনিসটা। বায়ুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে বলয় আকারে বিস্তৃত কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত যে গ্যাসীয় আবরণ আছে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলে প্রধানত 5টা ভাগ রয়েছে: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের অবস্থান হচ্ছে 0 থেকে 18 কিলোমিটার, স্ট্র্যাটোস্ফিয়ারের হচ্ছে 18 থেকে মোটামুটি 45 কিলোমিটার, মেসোস্ফিয়ার হচ্ছে 45 থেকে 85, থার্মোস্ফিয়ার হচ্ছে 85 থেকে 500, এক্সোস্ফিয়ার হচ্ছে 500 থেকে 1500। এটার স্থানটা অ্যাকিউরেট বলা যাবে না, অ্যাপ্রক্সিমেটলিটা বলা যেতে পারে। আচ্ছা, উষ্ণতা। ট্রপোস্ফিয়ারে উষ্ণতা হ্রাস পায় 15 থেকে -56, স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধি পায় -56 থেকে -2, মেসোস্ফিয়ারে উষ্ণতা হ্রাস পায় -2 থেকে -92, থার্মোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধি পায় -92 থেকে 1200, এবং এক্সোস্ফিয়ারে আরও বৃদ্ধি পায় 1200 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। আমি যে কথাগুলো বললাম গুরুত্বপূর্ণ, এখান থেকে মাধ্যমিক প্রশ্ন আসবে। এবার আমি যেটা বললাম যে 7 থেকে 8 লাইন বলবো। এবার বেশ কিছু আমি লাইন বলবো। ওকে, এবার আমি বেশ কিছু লাইন বলবো। প্রথম 1 নাম্বার যেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। কেন? কারণ এই স্তরেই বজ্রপাত, ঝড়, বৃষ্টি, সংঘাত হয়, তাই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। প্রশ্ন আসতে পারে যে ক্ষুব্ধ মণ্ডল কোন স্তরকে বলা হয়? উত্তর হবে ট্রপোস্ফিয়ার। 1 নাম্বার ডান। 2 নাম্বার, ওজোন স্তর কোন স্তরে অবস্থিত? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। ভূপৃষ্ঠের সাপেক্ষে প্রায় 15 থেকে 35 কিমি পর্যন্ত বিস্তৃত স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে বায়ুমণ্ডলের ওজোন গ্যাস সমৃদ্ধ যে স্তর থাকে তাকে ওজোন স্তর বলে। অর্থাৎ ওজোন স্তর কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। 3 তাহলে এটা ওজোন স্তর গেল। 3 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়ে থাকে কারণ এই অঞ্চলে কোনো রকম ঝড়, বৃষ্টিপাত, বজ্রপাত হয় না, তাই একে শান্ত মণ্ডল বলে। 3 কমপ্লিট। এইবার 4 নাম্বার, সব থেকে কম উষ্ণতা হয় মেসোস্ফিয়ারে। সব থেকে কম উষ্ণতা হয় মেসোস্ফিয়ারে। কত সেটা? -92 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 4 নাম্বার কমপ্লিট হলো। 5 নাম্বার লাইন হচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশন কোথায় দেখা যায়? উত্তর হবে থার্মোস্ফিয়ারে। আমি যে কথাগুলো বলছি খাতায় নোট করবে। তাহলে আমি প্রথমে বলেছিলাম ক্ষুব্ধ মণ্ডল কাকে বলে? ট্রপোস্ফিয়ারকে। তারপরে ওজোন স্তর কোথায় অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ারে। শান্ত মণ্ডল কাকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ারকে। সর্বনিম্ন তাপমাত্রা কোথায় দেখা যায়? মেসোস্ফিয়ারে। আর আন্তর্জাতিক স্পেস স্টেশন অবস্থিত কোথায়? থার্মোস্ফিয়ারে। এরপরে 6 নাম্বার হচ্ছে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ স্টেশন কোথায় অবস্থিত? সেটা হবে এক্সোস্ফিয়ারে। তাহলে 6টা বললাম। আর একটা হচ্ছে
প্রত্যেকটা স্তরের পর একটা করে পজ অঞ্চল থাকে। কি বললাম? পজ অঞ্চল। ওই 2 থেকে 3 কিলোমিটার থাকে, 2 থেকে 3 কিলোমিটার থাকে। ট্রপোস্ফিয়ারে থাকলে সেটাকে বলে ট্রপোপজ, থার্মোস্ফিয়ারে থাকলে সেটাকে বলে থার্মোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকলে সেটা বলে স্ট্র্যাটোপজ। এই পজ অঞ্চলটা বোঝে। যদি বলে যে ট্রপোপজ কোথায় অবস্থিত, বলবো ট্রপোস্ফিয়ারের উপরে 2 থেকে 3 কিমি বিস্তৃত থাকে হচ্ছে ট্রপোপজ। তাহলে এই অধ্যায়টা আমাদের বা এই টপিকটা আমাদের ক্লিয়ার হলো। এবার নেক্সট টপিক যেটা রয়েছে সেটা রয়েছে ওজোন স্তর এবং গ্রিন হাউস প্রভাব এবং বিশ্ব উষ্ণায়ন। আমি আগে ছোট্ট করে বলিনি, তারপর এখান থেকে প্রধানত কনসেপ্টে থেকে আমি প্রশ্নের মাধ্যমে কনসেপ্টগুলো বোঝাবো। ওজোন স্তর কি? স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত প্রায় 10 থেকে 15 কিলোমিটার বিস্তৃত ওজোন গ্যাসের যে ঘনত্ব থাকে তাকে অ্যাকচুয়ালি বলছে ওজোন স্তর। এর কি প্রভাব রয়েছে? ভালো প্রভাব রয়েছে, খারাপ প্রভাব রয়েছে। আর বিশ্ব উষ্ণায়ন কি? বর্তমানে মানুষের বিভিন্ন কাজকর্মের ফলে পরিবেশে বেশ কিছু গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে পৃথিবী পৃষ্ঠের একটা আবরণের সৃষ্টি হচ্ছে। ফলে সূর্য থেকে আগত রশ্মিগুলো পৃথিবীতে আসছে কিন্তু পৃথিবী থেকে বেরিয়ে যেতে পারছে না, যার ফলে পৃথিবীর যে উষ্ণতা তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এবার উষ্ণতা বৃদ্ধি পেলে আমরা জানি যে দিনের পর দিন গ্রীষ্মকালে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমাদের বরফের যে চাই মোটা সেগুলো কি গলে যাচ্ছে, সমুদ্রে ভরাটন হচ্ছে, গ্রামকে গ্রাম ডুবে যাচ্ছে, বন্যা হচ্ছে, এই সকল জিনিসগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে। এটা আমি সামারিভাবে বলবো। এবার এর বেশ কিছু প্রশ্নের মাধ্যমে আমি এগুলোকে বোঝাচ্ছি। প্রথমে, ওজোন স্তর সৃষ্টি কিভাবে হলো? ওজোন স্তর কিভাবে সৃষ্টি হলো? ওকে, চলো, ওজোন স্তর কিভাবে সৃষ্টি হলো এটাই প্রশ্ন। তো বলছে স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মি অর্থাৎ ইউভি রশ্মি শোষণ করে অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয় এবং O2 এবং অতিবেগুনি রশ্মি যুক্ত হয়ে OO প্লাস এই পারমাণবিক অক্সিজেন আণবিক অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ওজোন অণু গঠন করে, অর্থাৎ O2 প্লাস O ইকুয়াল টু O3। এটাকে আমি সহজে কেউ মনে রাখবো না? আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে তো প্রচুর পরিমাণ O2 রয়েছে, হ্যাঁ রয়েছে। সেগুলো O2গুলো ইউভি রে, আমি 1 নম্বর পয়েন্ট দিয়ে বলছি, ইউভি রে দিয়ে ও পরমাণুতে ভেঙে যায়, হ্যাঁ। দ্বিতীয় নম্বরে কি হয়, এই O2 এই একটা ওয়ের সঙ্গে যুক্ত হয়ে গঠন করে O3। এইটাকেই এইখানে ভাষায় লেখা আছে, আমি সহজে বলে দিলাম। কমপ্লিট। এবার ওজোন স্তর ধ্বংসও হয়। আমরা যেভাবে দেখলাম যে ওজোন যেভাবে তৈরি হচ্ছে, এটাকে O3কে যদি আমরা ভেঙে দিই তাহলে O2 প্লাস O অর্থাৎ ওজোন স্তর ভেঙে গেল। সেভাবে হয়, অর্থাৎ উৎপন্ন ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেনের অণুতে বিয়োজিত হয়। এই অতিবেগুনি রশ্মি শোষণ করে আবার O2 এবং O তে ভেঙে যায়, মানে যেভাবে তৈরি হয়েছে সেভাবে আবার ভেঙেও যেতে পারে, ঠিক আছে। এবং বলেছে যে ওজোন স্তর ওজোন অণু উৎপাদন ও ওজোন অণুর বিয়োজন ওজোন স্তরে এই দুটি বিপরীত প্রক্রিয়া চক্রাকারে চলতে থাকে এবং একটি সমবস্থা সৃষ্টি করে। এই সমবস্থার জন্য স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের পরিমাণ স্থির থাকে। হ্যাঁ, ওজোন তৈরি হয়, ওজোন ভাঙে, যার ফলে কি হয়, এবার দেখো যে কোনো জিনিস না অতিরিক্ত খুব খারাপ, অর্থাৎ একটু হলো আবার ভাঙলো, একটু হলো আবার ভাঙলো, যেমন একটা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম থাকে। তো O2 যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে একটা প্রবলেম আছে, আবার খুব কম হয়ে গেলে তাও প্রবলেম আছে। কী প্রবলেম সেগুলো পড়বো। তার জন্য পরের প্রশ্ন সেটা হচ্ছে ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর কি? অ্যাকচুয়ালি ওজোন গ্যাসের যদি ঘনত্ব আস্তে আস্তে হ্রাস পায়, অর্থাৎ ওজোন তৈরি তার হারটা কমে এবং ওজোন ধ্বংস তার হারটা বাড়ে, তাহলে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ওজোন ছিদ্র, ওজোন গহ্বর। কীভাবে হয়? মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট কয়েকটি
রাসায়নিক পদার্থের নাম লেখো যেগুলি ওজোন স্তর ধ্বংস করে, সেগুলো রয়েছে। নেক্সট প্রশ্ন তাহলে মানুষের কিছু ক্রিয়াকলাপের ফলে যদি আমি সংজ্ঞা ওয়াইজ দেখি, এটা বলবো যে মানুষের কিছু ক্রিয়াকলাপের ফলে প্রাকৃতিকভাবে ওজোন স্তরের হার অপেক্ষা বিয়োজনের হার অত্যাধিক বেড়ে যাচ্ছে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরটি প্রায় সর্বত্র এইভাবে কম বেশি পাতলা হয়ে যাচ্ছে। ওজোন স্তরের এই পাতলা হওয়ার ঘটনাকে ওজোন স্তরের ক্ষয় বা ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর বলে। খুব সোজা জিনিস। এবার কিভাবে হয়, মূলত বেশ কিছু নাম মনে রাখতে হবে। প্রথম হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন বা ফ্রিয়ন জাতীয় রাসায়নিক পদার্থ, তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইড বা এনও, এবং তারপর হচ্ছে NO2। এই তিনটের নাম কিন্তু মনে রাখতে হবে। এই তিনটে মূলত আমাদের O3-কে ভেঙে দেয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে ওজোন স্তর ধ্বংসের পেছনে ক্লোরোফ্লোরোকার্বন, এই যে বললাম সেগুলোর কি, তো এইটা হচ্ছে মেন। এই তিনটে জিনিস মনে রাখতে হবে। দেখো, প্রথমত CFCl3 অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন বলাটা ঠিক নয়, যাই হোক। তো অ্যাকচুয়ালি CFC থেকেই CFCl3টা তৈরি হয়। সেখানে অতিবেগুনি রশ্মি লাগলে প্রথমে Cl ডট মানে হচ্ছে সক্রিয়, একটা অ্যাক্টিভ একটা ইনঅ্যাক্টিভ, তো অ্যাক্টিভ Cl তৈরি হয়। এইটার কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে এইটা নিয়ে। এইটা এবার O3 সঙ্গে যুক্ত হয়ে ClO এবং O2 তৈরি হলো। পরবর্তীতে ClO আবার O3-কে ভাঙে, তাহলে CO2 এবং Cl2 গঠন করলো। অর্থাৎ এই যে Cl, এ তো O3-কে ভাঙছে, O3-কে ভেঙে যেটা তৈরি করছে সেটাও আবার O3-কে ভাঙছে, অর্থাৎ ডবল, একটা থেকে দুটো জিনিস ভাঙছে, মানে দুবার ভাঙছে। তাহলে এটা খুব অত্যন্ত ক্ষতিকর জিনিস। এগুলো সব রিডিং পড়ে নেবে, মুখস্থ করবে, ঠিক আছে? এটাই লেখা আছে বারবার। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে তাহলে ওজোন স্তর না থাকলে কি হতো? আমি ছোট্ট করে বলে দিচ্ছি, তারপরে এটা তোমরা করে নেবে। অ্যাকচুয়ালি ওজোন স্তর বললাম যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার একটা স্তর গঠন করে। অ্যাকচুয়ালি আমাদের সূর্য থেকে তো বেশ কিছু রে আছে যেগুলো আমাদের যদি সরাসরি ত্বকে পড়ে তো ত্বক ক্যান্সার হতে পারে বা জেনেটিক মিউটেশন করতে পারে, তো এই ধরনের বিভিন্ন বেশ কিছু জিনিস হতে পারে। তো এইগুলো কি করে, এই বিষাক্ত রেগুলোকে পৃথিবী পৃষ্ঠে আসতে দেয় না, ভালো করছে। যেমন চায়ের ক্ষেত্রে আমরা ছাঁকনি আর ব্যবহার করি যাতে চায়ে বা তরল পদার্থে চা পাতা না আসতে পারে। চা পাতা এলে কষ্ট লাগে বা খেতে খারাপ লাগে, তার জন্য আমরা বিভিন্ন ধরনের ছাঁকনি ব্যবহার করি। ঠিক তেমনি আমাদেরকে এই ওজোন স্তরটা ছাঁকনিভাবে ব্যবহার করা হয় যেন আমাদের রেটা আসতে পারে, এর জন্য ওজোন স্তরকে ছাঁকনিও বলা হয়ে থাকে। তো এটাকে এখানে লেখা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে লাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে শক্তি যথাযথ ব্যবহার এবং স্থিতিশীল উন্নয়ন। আমি মোটামুটি দুটো টপিক ইতিমধ্যে কমপ্লিট করে দিলাম, খুব ডিটেলসে বললাম এবং যে সকল প্রশ্নগুলো বললাম, যে আমি প্রায় প্রথম অধ্যায়ে ওই যে বায়ুমণ্ডলের গঠন ওখান থেকে প্রশ্ন আসবে, আর দ্বিতীয় অধ্যায়ে প্রশ্ন এলে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি যদি সেকেন্ড টপিক থেকে প্রশ্ন আসে O3 থেকে আসবে। এবার আমরা পড়ব, সেটা হচ্ছে থার্ড জিনিস, সেটা হচ্ছে শক্তি যথাযথ ব্যবহার। আচ্ছা, আর একটা কথা, দ্বিতীয় জায়গাতে আমি একটা জিনিস একটু অ্যাভয়েড করলাম, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তো বিশ্ব উষ্ণায়ন তোমরা সবাই 6, 7, 8, 9 সব জায়গাতে ছিল, তার জন্য আমি এটা একটু অ্যাভয়েড করলাম। সবাই মোটামুটি জানো বিশ্ব উষ্ণায়ন আর বিশ্ব উষ্ণায়নের প্রভাব, তারপর বিশ্ব উষ্ণায়ন কেন হয়, এগুলো বাচ্চাদের লেখা। আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে তোমার একটা প্রোটোকল তৈরি হয়েছিল। সেই প্রোটোকলটা মানে একটা গোটা বিশ্ব সাইন করেছিল, অর্থাৎ একটা ওয়ার্ল্ড ওয়াইড বলতে পারি। আমি এর জন্য আমি বলেছিলাম যে একটা আলাদা ভিডিও আনবো, তো যেখানে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং শর্ট প্রশ্ন মেনলি আলোচনা করবো। তো আমি সেই দিন দরকার পড়লে করিয়ে দেবো, বাট এটা আমার মনে হয় সকলে জানে। যাই হোক, তাহলে আমরা চলে আসি পুরোপুরি পরবর্তী অধ্যায়, শক্তির যথাযথ ব্যবহার। তো আমরা শক্তি বলতে আমরা কি বুঝি? এখানে একটা বস্তু রয়েছে,
এটাকে যদি ফোর্স দেওয়া হয়, এটার স্থান পরিবর্তন করে এখানে এলো, ধরলাম ডি স্থান পরিবর্তন করলো, তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডান, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি। কিন্তু আমাদের পরীক্ষাতে এসব কিছু আসবে না, আমাদের এসব কিচ্ছু নেই, ঠিক আছে, আমাদের এখানে কিছু নেই, আমাদের এই অধ্যায়ে এসব কিছু নেই। মেনলি মানে আমাদের এখানে শক্তি যথাযথ ব্যবহার বলতে এখানে জ্বালানি হিসেবে ব্যবহার কি সেটাই বলতে চেয়েছে। আমি জাস্ট এটা বলে দিলাম, এটা তোমাদের ক্লাস 11-12 কাজে লাগলেও লাগতে পারে, লাগতে বলতে যারা সায়েন্স নিয়ে তাদের লাগবেই। এই একটা চ্যাপ্টারই আছে ওয়ার্ক এনার্জি, ইভেন ক্লাস 10-এও রয়েছে, যাই হোক আমি বলে দিলাম। আচ্ছা, এখান থেকে যে প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা যে স্থিতিশীল উন্নয়ন কি, এখান থেকে কম করে হলো 3 বার মাধ্যমিকে প্রশ্ন এসেছে, একদম ডাইরেক্ট প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কি, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই দেখো, মাধ্যমিক 2019-এ প্রশ্নটা এসছে। তো এইটা প্রথমে মুখস্থ করবে, স্থিতিশীল উন্নয়নটা কি। তার আগে আমি বেশ কিছু জিনিস বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কি, এগুলো তোমরা রিডিং পড়ে নেবে, বইয়ে রয়েছে। তো আমি একবার করে বলে দিচ্ছি যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটির নিচে উদ্ভিদ ও প্রাণী চাপা পড়ে লক্ষ লক্ষ বছর ধরে সেগুলি অভ্যন্তরের চাপ, তাপ ও ব্যাকটেরিয়া দ্বারা পচনের ফলে ক্রমে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জ্বালানিতে রূপান্তরিত হয়। এইসব জ্বালানিগুলিকে জীবাশ্ম জ্বালানি বলা হয়ে থাকে। জ্বালানির তাপ মূল্য কি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে জ্বালানির তাপ মূল্য এখানে লিখে রাখছি আমি। জ্বালানির তাপ মূল্য, এটা কিন্তু দেখবে সকলে, খুব ইম্পর্টেন্ট জায়গা, আমি বলে দিচ্ছি। জ্বালানি তাপ মূল্য হচ্ছে একক ভরের জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি নির্গত হয়। অর্থাৎ কিরকম জিনিস ব্যাপারটা, জিনিসটা হচ্ছে, আচ্ছা আমি এটাকে মুছে নিই, এটাকে ধর একটা বস্তু রয়েছে একক ভর, অর্থাৎ 1 গ্রাম ভর, 1 গ্রাম ভর রয়েছে, এটাকে আমরা কি করলাম, দহন করলাম, অর্থাৎ আগুন দিলাম, যে পরিমাণ তাপ শক্তি নির্গত হলো, ধরলাম 1 জুল তাপ শক্তি নির্গত হলো, এই যে ব্যাপারটা যত বেরোবে, অর্থাৎ একক ভরে যত তাপ শক্তি নির্গত হবে তাকে বলা জ্বালানি তাপন মূল্য, এবং এর একক হচ্ছে কিলো জুল পার গ্রাম বা কিলো জুল পার মিটার কিউব। তাহলে কিলো জুল পার গ্রাম, এটা হচ্ছে এর ইউনিট, এটা মুখস্থ রাখবে, ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে। এবার বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত জ্বালানি রয়েছে, যেমন রক অয়েল বলা হয়, তারপরে বিভিন্ন প্রাকৃতিক গ্যাস এবং তার তাপন মূল্য রয়েছে, ঠিক আছে, প্রাকৃতিক গ্যাস যার প্রধান উপাদান হলো মিথেন, এই সকল জিনিস। তো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন, ডাইরেক্ট চলে আসবো স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে। তার আগে পেট্রোলিয়াম জাতীয় যে বিশেষ জ্বালানি রয়েছে, অর্থাৎ পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল বা গ্যাসলিন, কেরোসিন তেল এবং ডিজেল, এর যে তাপন মূল্য সেগুলো একবার মনে রাখবে। পেট্রোলিয়াম গ্যাসের তাপন মূল্য হচ্ছে 50,000 কিলোজুল পার কেজি, পেট্রোলের 48,000 কিলোজুল পার কেজি, কেরোসিনের 46,200 কিলোজুল পার কেজি, ডিজেলের 44,800 কিলোজুল পার কেজি। এবার ডাইরেক্ট আসছে, সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। তো যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার বর্তমান জীবনযাত্রার মনোনয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করে মানবজাতির সার্বিক মঙ্গল সাধন করা যায়, তাকে স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয়ে থাকে। এটা তোমরা ডাইরেক্ট মুখস্থ করবে এটা।
এটা মাধ্যমিকে আসতেই পারে। ওকে, এরপরে বেশ কিছু শর্টস রয়েছে যেগুলো আমি এখন আলোচনা করছি না, এটা আমি বললাম, অনেকবার বললাম যে পরে আমি একটা সিরিজ নিয়ে আসবো, এমসিকিউ সিরিজ, যেখানে আমি এগুলো আলোচনা করে দেবো। তাও বেশ কিছু জায়গা আমি বলে রাখছি, যেগুলো তোমরা পড়ে রাখবে। সেটা হচ্ছে বায়োগ্যাসের জায়গাটাকে পড়ে রাখবে, বায়োফুয়েল এর জায়গাটা পড়ে রাখবে, আর যে মিথেন হাইড্রেট, বিশেষ করে ওর সংকেত যে 4CH4 23H2O, এবং এখানে 13.4% মিথেন থাকে এবং একে ফায়ার আইস বলে। এই তিনটে পয়েন্ট, যে মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4CH4 23H2O এবং এর মধ্যে 13.4% মিথেন থাকে এবং একে ফায়ার আইস বলে। তো এই তিনটে জায়গা এখান থেকে মনে রাখবে। তাহলে প্রথম চ্যাপ্টার থেকে বায়ুমণ্ডলের গঠন, ওই 7-8টা পয়েন্ট মনে রাখবে। দ্বিতীয় চ্যাপ্টার থেকে শুধুমাত্র O3 অর্থাৎ ওজন, এবং থার্ড থেকে মূলত স্থিতিশীল উন্নয়ন, এবং আমি যেটা বললাম ওই তাপন মূল্য ওটা। আর যা এমসিকিউ আসবে এখান থেকে মোটামুটি 2-3 নম্বরের কভার হয়ে যাবে। এমসিকিউ অলমোস্ট কভার হয়ে যাবে, তাও এমসিকিউর জন্য আরও কিছু পড়তে হবে, সেগুলো পরে বলে দেবো। তো এটা ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তো আমাদের এই ছোট্ট প্রয়াসকে আরও সাহায্য করতে বা আমাদেরকে মানে আরও জাগিয়ে তুলতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটাকে। এটুকুই থাকলো। থ্যাংক ইউ ফ্রম ইমপ্রুভ এডুকেশন। ওকে, থ্যাংক ইউ। চলো নেক্সট ভিডিও আশা করি লাইফ সায়েন্সের ওপর আসবে। লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টার যে কোনো একটা আসবে। এরপরে আবার ম্যাথ, আবার ফিজিক্যাল সায়েন্স, আবার এভাবে আমরা মোটামুটি এপ্রিল মের আগেই আশা করি পুরো ফার্স্ট ইউনিট এবং সেকেন্ডের বেশ কিছু চ্যাপ্টার শেষ করে দেবো। ওকে।